অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমিতে। আমি সারিকা। আমার সামনে যিনি বসে আছেন তিনি বাংলাদেশ চলচ্চিত্রের ভীষণ জনপ্রিয় একটি মুখ। অ্যাকশনধর্মী চলচ্চিত্রে তো তিনি সফল বটেই, কিন্তু রোমান্টিক ধাঁচের চলচ্চিত্রেও তিনি তার মনশানা দেখিয়েছেন। আজ অবধি 2 শতকের অধিক চলচ্চিত্রে তিনি কাজ করেছেন এবং সেই সাথে অর্জন করেছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে নানান সম্মাননা। প্রিয় দর্শক, আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় আমিন খান। কেমন আছেন ভাইয়া? I'm always fine. It's very good to see you after ages. আমি প্রথমে একটু জানতে চাই যে এত অভিমান কেন অভিনয়ের সাথে? কোথায়? আমি তো অভিনয়ের সাথে কখনোই অভিমান করি না, কারণ অভিনয় হচ্ছে আমার প্রথম প্রেম, ভালোবাসা সবকিছুই। তো দীর্ঘদিন ধরে আপনার যারা ফ্যানরা রয়েছে বা দর্শকরা রয়েছে তারা আসলে আপনার কাছ থেকে কিছুটা বঞ্চিত অভিনয়ের জায়গা থেকে, বললে আপনি অভিনয় থেকে কিছুটা দূরে সরে এসেছেন। না, তেমন কিছু না। সেটা হচ্ছে কি যে আমার কাছে মনে হয়েছে যে এখন মনে হয় মানে যে ধরনের ক্যারেক্টার চাই করতে বা যে ধরনের ক্যারেক্টার করলে ভালো লাগবে, আমার কাছে নিজে মেন্টালি স্যাটিসফাইড হবো, সেই ধরনের ক্যারেক্টার হয়তো পাই না, এই জন্য করা হয় না। নাহলে অভিনয়ের সাথে কোনো রকম কোনো অভিমান বা দূরত্ব আমার নেই, কখনোই নেই। তো অবশ্যই ডেফিনেটলি ভালো গল্প হলে না করার কোনো কারণ নেই, অবশ্যই করবো। আচ্ছা, তো এখন আসলে ভাইয়া কি নিয়ে ব্যস্ত আছেন আমি জানি, কিন্তু আমার দর্শকরা আসলে ঠিক জানে না, তো সেই জায়গা থেকে আপনি এখন আমি বাংলাদেশে মানে সবচেয়ে বিগেস্ট যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন, সেখানে আমি আছি মার্কেটিংয়ে। তো সো ফাইন। তো সেটাকে কিছুটা আসলে কাজের চাপে আসলে দুটো ব্যালেন্স করা ডিফিকাল্ট। এটা সত্যি ট্রু, মানে এত কাজের প্রেশার থাকে যেখানে এই জন্য সময় বের করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তারপর চেষ্টা করে যদি কখনো, রিসেন্টলি আমি 4-5টা প্রায় টিভিসি করেছি, অনেক রকম ভালো ফিডব্যাক পেয়েছি। অনেকে এই ধরনের টিভিসির মাধ্যমে বলছে যে আবার কাজ করার জন্য। কাজ থেকে মানে পিছিয়ে যায়নি আমি কখনো, কাজ করা অবশ্যই করব, ব্যাটে বলে মিলে ডেফিনেটলি। তথ্য বলছে যে 1990 সালে বিএফ মানে এফডিসিতে একটা কম্পিটিশন হয়েছিল যেখান থেকে আসলে আপনি সেরাদের সেরা হয়ে উঠেছেন এবং সেখান থেকে আসলে আপনার যাত্রাটা শুরু। তো সেই এক্সপেরিয়েন্স থেকে শুরু করে এন্টায়ার যাত্রাটা একটু ছোট করে আপনার। এটা 91-এ নতুন মুখের মাধ্যমে আমার চলচ্চিত্রে আসা, এবং তখন গভর্নমেন্ট থেকে একটা ইন্টারভিউ হতো, সারা বাংলাদেশ থেকে সার্কুলার হতো, সেখানে ইন্টারভিউতে পার্টিসিপেট করেছিলাম এবং সবার দোয়া এবং ভালোবাসা ভাগ্যে ছিল মনে হয় যে সবার মধ্যে থেকে নির্বাচিত হয়েছি। একজনই নির্বাচিত হয়েছিল সেবার, এবং সেভাবে আস্তে আস্তে পথ চলা শুরু। নির্বাচিত হওয়ার প্রায় 2 বছর পরে আমি শুটিং শুরু করি। তো চমৎকার। কিন্তু আমি এর মধ্যে একটু জানতে চাই যে এই হাজার হাজার ছেলেরা এসছে, 20,000 মিনিমাম হবে যতদূর আমার ধারণা। তো এতজনের ভেতরে সবাইকে পিছিয়ে ফেলে একজন হয়ে ওঠাটা কিন্তু মুখের কথা না, এবং সেখানে আসলে কি কি করতে হয়েছিল সেই কম্পিটিশনে, কোন জায়গায় মনে হয় কি? আমার কাছে মনে হয় কি যেটা ফিল হয়েছে, যেটা কারণ এটা প্রিপারেশন নেওয়ার জন্য প্রায় 2-3 মাসের মতন একটা সময় পাওয়া গিয়েছিল। হয়তো সবাই সিরিয়াসলি নেয়নি জিনিসটা, অনেকের চেহারা হয়তো অনেক আমার চেয়ে অনেকে স্মার্ট ছিল। আমি দেখেছি ইন্টারভিউ দেওয়ার সময় অনেকে স্মার্ট, স্মার্ট, ড্রেস আপ অনেকে স্মার্ট ছিল, হয়তো প্রিপারেশন তাদের ভালো ছিল না। ওদেরকে হয়তো লাক আমার ভালো ছিল, প্রিপারেশন ভালো ছিল, এই জন্য হয়তো টিকে গেছি। কিন্তু অনেকের প্রিপারেশন ওরকম দেখিনি কাউ, কিন্তু অনেকে স্মার্ট ছেলে ছিল, হয়তো লাক ছিল না। আমি যখন ইন্টারভিউ দিয়েছি তখন আমার ইন্টারভিউ দেওয়ার কথাই না, মানে এত প্রতিকূল অবস্থা ছিল সেই সময়। আমার ফাইনাল এক্সাম চলছিল, রানিং ফাইনাল এক্সাম চলছিল ইন্টারমিডিয়েটের, এবং আমি থাকতাম তখন খুলনায়। সেখান থেকে এসে এখানে পরীক্ষা দিয়ে আবার ব্যাক করে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়া, ইটস টু টাফ সেই সময়ের জন্য। এরকম অনেক অসংখ্য প্রতিকূল অবস্থা ছিল, সেগুলো ওভারকাম করে আমি এখানে জয়েন করেছি এবং পরীক্ষা দিয়েছি। আমার কাছে মনে হয়েছে এই ডেডিকেশনটার জন্য হয়তো বা বিধাতা বলেছে যে না, ঠিক আছে, থাক, ইউ ডিজার্ভ ইট অবভিয়াসলি। এবং তারপরে আসলে প্রথম চলচ্চিত্রে অভিনয় শুরু হলো। সাথে সাথে শুরু হয়নি, তারপরেও প্রায় 1.5-2 বছর স্ট্রাগল, মানে ওয়েট করেছি ভালো ছবি আসবে বা ই করবো, অনেক ওয়েট করা লাগছে সামহাও, অনেক কারণে, অনেক কারণে করার পর তারপরে শুরু করলাম আর কি, প্রায় 1.5-2 বছর পর। ফাইনালি যখন আসলে ব্যাটে বলে সবকিছু মিললো এবং প্রথম শুটিং এ গেলেন, সেই দিনটার কথা কি মনে আছে কিনা? সেটা এখনো ফিল হয়, মনে হয় যেন তখন বাতাসে অন্য ধরনের একটা গ্রান ছিল,
সবার মধ্যে নিজের মনের মধ্যে একটা এবং কোয়ার্টিস্ট এবং প্রথম মানে সিন কি ছিল, কি রকম ছিল? প্রথম ছবির ডিরেক্টর ছিলেন জনাব মোহাম্মদ হোসেন, উনি এখনো আছেন, সনি সিনেমা হলের মালিক উনি। আর প্রথম ছবির নায়িকা ছিল, ওর নাম ছিল চাঁদনি। তো প্রথম যে সিকোয়েন্সটি ছিল সেটি অলমোস্ট আমার খেয়াল আছে যে সংসদ ভবনের পেছনে তখন বিশাল গার্ডেন ছিল, ওখানে একটা সকালে জগিংয়ের সিকোয়েন্স ছিল। মানে ডিরেক্টর নতুন আর্টিস্টদেরকে প্রথমে কোনো সিকোয়েন্স দেয়নি, প্রথমে একটা নর্মাল জগিং করছে সকালবেলা এই ধরনের দিয়ে ক্যামেরা ভীতিটা একটু করার জন্য। তো হয়ে গেল, আস্তে আস্তে শুরু করে দিলাম। অনেক ভুল ছিল অভিনয়, এখন যখন দেখি ছবিটি মনে হয় যেন অসংখ্য হাজার হাজার ভুল অভিনয়, কিচ্ছু হয়নি। নিজেরই দেখতে মাঝে মধ্যে খুব লাগে যে কি করলাম এগুলো, আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল। আসলে সে সময় মানুষ যারা ছবি দেখতেন বাংলা চলচ্চিত্র, তারা আসলে আমাদেরকে অনেক অনেক এক্সকিউজ করে দেখেছে, অনেক কিছু মাফ করে দিয়েছে। তারপর যে তারা এত ভালোবাসা দিয়েছে এই জন্য সত্যি তাদেরকে স্যালুট জানাই। তারপরে আসলে কি তখনই ডিসিশন নিয়েছিলেন যে এটাকেই ক্যারিয়ার হিসেবে নেবেন? আমি ফার্স্ট দিনে ডিসিশন নিয়েছি, একদম ট্রুলি স্পিকিং ফার্স্ট ডেতেই, যেদিনকে আমি এফডিসিতে পা দিয়েছি ইন্টারভিউ দেওয়ার জন্য, এবং ওদিনকে আমি ডিসিশন নিয়েছি যে যদি আমি চান্স পাই, দিস ইজ মাই প্রফেশন, বাহ, আদার্স কোনো কিছু না। এবং সেটাই আপনি আপনার কথা রেখেছেন এবং যুগ যুগ ধরে আসলে সবার মন জয় করে চলেছেন এবং আপনি আপনার কাজ আপনার মতন করেছেন, চেষ্টা করছি। এবং কোন চলচ্চিত্রতে যে আপনার মনে হয়েছে যে দিস ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ মাই ক্যারিয়ার, যেটা আসলে দর্শকদের থাকে না যে অজস্র ভালোবাসা পেয়েছেন, বা নিজের কাছেও যেটাকে আপনি ল্যান্ডমার্ক হিসেবে ধরবেন যে এইটা ছিল আমার ভাগ্য ঘুরিয়ে দেওয়ার? এরকম অসংখ্য হয় কি, কোনো ছবি ভাগ্য ঘুরায় না, এটা হয় কি নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে, মনে হয় যেন না। যেমন আমি প্রথম ছবি করেছি অবুজ দুটি মন, পিওর রোমান্টিক ছবি, হ্যাঁ। পরেরটা যখন সেকেন্ড ছবি করেছি সেটা হচ্ছে দুনিয়ার বাচ্চা, একদম টোটালি রিভার্স ক্যারেক্টার এবং ফুল অ্যাকশন। এবং সবচেয়ে মজার বিষয় হলো তখন আমার চেহারা বা আমার বডিতে অ্যাকশন কোনো অবস্থাতে শ্যুট করছিল না, একটু হ্যাংলা ছিলাম, বয়স কম ছিল, মানে অ্যাকশন ক্যারেক্টার আমাকে কোনো অবস্থায় মানাচ্ছিল না। তখন দাড়ি রাখা হলো, চুলগুলো বড় করা হলো, ইভেন মোটা মোটা জ্যাকেট পরে মনে হচ্ছে যেন অ্যাকশন হিরো ফিল হয়। আমি তো তখন খুব হ্যাংলা ছিলাম, কিন্তু চেষ্টা করেছি এবং সেই ছবি সুপার বাম্পার হিট ছিল দুনিয়ার বাচ্চা ছবি। আমি নিজেও কনফিউশন ছিলাম যে আমি অ্যাকশনে যাব না রোমান্টিকে যাব। আমি যখন যেটা পেয়েছি ভালো ফিল হয়েছে করেছি, আমি চিন্তা করছি না কাজ করতে হবে, কোন সেক্টরে যাব, অ্যাকশনে যাব, রোমান্টিকে যাব না সোশ্যালে যাব, এটা দর্শক নির্ধারণ করবে, কিন্তু আমি যদি পারি আমি করে যাব সবই করবেন। হ্যাঁ, এবং আমি করেছি, আমি সোশ্যাল করেছি, অ্যাকশন করেছি, রোমান্টিক করেছি, সব দিকেই নো প্রবলেম। আচ্ছা, এবার আরেকটা টপিক একটু আসতে চাই যে সালমান শাহ অভিনীত অসমাপ্ত চলচ্চিত্রে আপনি কাজ করেছেন এবং একটা ছবিতে কাজ করেছিলাম। তো সেই চলচ্চিত্র নিয়ে একটু কথা বলবো, কিন্তু তার আগে নেব ছোট একটা বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। অনেক শুটিং করতে যে আমি মৃত্যুর মুখে 2-3 বার পড়েছি, যেটা অনেকে হয়তো জানেও না। অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার আমার আমিতে। কথা হচ্ছিল আমিন খানের সাথে। ভাইয়া, যাবার আগে জিজ্ঞেস বলেছিলাম যে সেই চলচ্চিত্রটা নিয়ে, সালমান শাহ স্বপ্নের নায়ক, সেটা নিয়ে যদি আমাদেরকে কিছু বলেন। সালমান শাহ আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, একসাথে মানে ছবিতে কাজ করা হয়নি কখনো, কিন্তু সবসময় একসাথে আড্ডা দেওয়া হতো, গল্প করা হতো। তো সে যখন চলে গেল তখন আমার কাছে ফিল হয়েছে, মানে আমি তখন এফডিসিতে দেখলাম অনেক প্রডিউসার ডিরেক্টর এমন অবস্থা, কান্নাকাটি করে, মানে তাদের সর্বশেষ হয়ে যাচ্ছে আর কি, যারা হাফ ডান ছবি ছিল কাজ করেছে তাকে নিয়ে। তখন আমি বললাম যে সবাইকেই বললাম যে আপনাদের যদি তাদের হাফ ডান ছবিতে যদি অন্য কোনো কাস্টিং গল্প ঘুরানো যায়, তার জায়গায় যদি তার পোর্শনটুকু রেখে তারপরে যদি কাজ করার স্কোপ থাকে আমাকে বলেন, বন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে আমি ফ্রি অফ কস্টে ছবি করে দেবো, কোনো সমস্যা নেই। পর শুধুমাত্র একটি গল্পটা ঠিক করা গিয়েছিল যে ওই ছবিটাতে ওর ডাবল ক্যারেক্টার থাকে, হ্যাঁ। তো ওর পোর্শনটুকু ও চলে যাবার আগে শেষ করে দিয়েছিল। তো পরের যে আরেকটি ক্যারেক্টার ছিল ওরই, সেটি গল্পটা একটু ঘুরিয়ে ওই ক্যারেক্টারটা তখন আমি করি। এটা আমার মানে ওর প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি বলতে পারো। এবং বাকি যেগুলো হয়েছে সেগুলোর মধ্যে অনেকগুলো 50% বা 60%, মানে গল্পের মধ্যে অন্য হিরোকে কাস্ট করে অভিনয় করার স্কোপ ছিল না, এই জন্য সেটা করা হয়নি, তো ওটা করেছি।
তো হ্যাঁ, সেই সময় এফডিসিতে শুটিং করার সময় এমন কোনো ঘটনা কি এখনো মনে পড়ে, বা এমন কোনো ঘটনা যেটা তো কখনো শেয়ার করেননি কারোর সাথে, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন? থাকে অনেক কিছুই যেগুলো অনেক সময় বলি না, বলা হয় না। যেমন অনেক শুটিং করতে যে আমি মৃত্যুর মুখে 2-3 বার পড়েছি, যেটা অনেকে হয়তো জানেও না। সেটা কিরকম আমাদের সাথে যদি একটু শেয়ার করেন। যেমন একবার আমার একটা ছবি ছিল, মানে জ্যান্ত কবর অ্যাকশন ছবি ছিল। সে ছবিটা শুটিং করবার সময় প্রায় 11টার মতন পেট্রোল বোম ছিল সাজানো আমার দুই পাশে। তো সিকোয়েন্সটা এমন ছিল যে আমি দৌড়ে অনেক দূর যাব, তারপর পেছন থেকে বোমগুলো ফুটবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা বোমের মধ্যে প্রায় 30-35 লিটার করে পেট্রোল ছিল। তো আনফর্চুনেটলি ভাগ্যের বলবো যে কারো হয়তো মিসকমিউনিকেশনের কারণে সেদিনকে প্রায় সবকটি পেট্রোল বোমই আমার গায়ের উপর ফুটে যায়। মানে আমি যখন দৌড় দেই শুটিংয়ের জন্য, শট দেওয়ার জন্য দৌড় শুরু করি, সবকটা বোম একসাথে ফুটে যায় এবং সবগুলো বোম পেট্রোলগুলো আমার গায়ের উপরেই ফুটে যায় এবং আমার সমস্ত চেহারা বার্ন হয়ে পুড়ে যায় এবং মাথা টাথা চুল টুল সব পুড়ে যায়। এখনো অল্প কিছু স্পট বোঝা যায় খুব ক্লিয়ারলি। তো আমরা তো মানে সিভিয়ার অ্যাক্সিডেন্ট ছিল এবং ওখান থেকে যে আমি বেঁচে ফিরবো এটাই অনেকে ভাবেনি। এবং প্রায় আমি 8 থেকে 7-8 মাস পুরা আইসিইউর মধ্যেই ওই অবস্থায় ছিলাম, কারণ বার্ন বাইরে আসা যায় না। প্রচুর ট্রিটমেন্ট করেছে বাংলাদেশের যারা স্ক্রিনের ডাক্তার ছিলেন, তাদেরকে স্যালুট জানাই। অসম্ভব যত্ন সহকারে তারা ট্রিটমেন্ট করেছিলেন এবং নিখুঁত ট্রিটমেন্ট করেছেন, যে জন্য এখনও কিন্তু আমি অ্যাজ ইট ইজ ওইরকমই আছি। আচ্ছা ভাই, আপনি যৌথ প্রযোজনারও কাজ করেছেন। হ্যাঁ, অসংখ্য কাজ করেছি। হ্যাঁ, তো সেই অসংখ্য কাজের সেটারও একটুখানি এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করেন, বা কি পার্থক্য বা কি রকম লেগেছে? পার্থক্য খুব একটা যে আছে আমি মনে করি না, কারণ আমি প্রথম যে যৌথ প্রযোজনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে অনেক প্রথম যেটা করেছিলাম, তখন বাংলাদেশের চলচ্চিত্র অনেক ডেভেলপ, তাদের তুলনায় অনেক ডেভেলপ। হ্যাঁ, কিন্তু একটা জিনিস দেখেছি যে একই কাছাকাছি জিনিস, কিন্তু খুব প্রফেশনালিজম তাদের মধ্যে, খুব প্রচন্ড রকম প্রফেশনালিজম ছিল। আমরা একটু ইমোশনাল বেশি, আমাদের এখানে আমরা জাতিগতভাবে একটু ইমোশনাল, সত্যি কথা। এই একটাই তফাৎ খালি ছিল, বাট এমনি কাজের পরিবেশ অলমোস্ট কাছাকাছি, কোনো রকম ডিফারেন্স নেই। এখনো মনে পড়ে আমার খুব, উড়িষ্যাতে একটা ছবি করেছিলাম, ঠিক আছে। এখন ওদের ছবির যখন সংলাপ ডেলিভারি এটা রেকর্ড হয়, ঠিক আছে, এটা রেকর্ডিংটা আবার ডাবিংয়ের সময় কাজে দেয় যে কীভাবে ডেলিভারি দিয়েছে। এখন আমি তো আর উড়িয়া ভাষা জানি না, থাকতে থাকতে অল্প 2-1 লাইন শিখেছি। মন্দিরে পাখরে তমে মতে আশীর্বাদ করি কহিতিলা, মজা পাই আসিয়াছি মতে তা মিলি জীব। এটার মানে কি? এর মানে হচ্ছে মন্দিরের নিচে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আশীর্বাদ করেছিলে যে আমি যার জন্য এসেছি তাকে যেন পাই, এরকম আর কি। হ্যাঁ, তো আমি তো উড়িয়া ভাষা জানি না। এখন স্ক্রিপ্ট দিত সারা রাত, দেখা গেলো 3টা-4টা পর্যন্ত শুধু স্ক্রিপ্ট পড়তেছি, মুখস্থ তার হয় না। আমরা কি প্রম্পট করে শুনি, একবার পড়লে নিজের মধ্যে নিয়ে নেই, তারপর প্রম্পট করলে পারফর্ম করি। আর তো মুখস্থ না। প্রথম দিন সারা রাত পড়ছি, সারাদিন সকালে যা চোখে তাকাতে পারছি না ক্যামেরার সামনে, আবার পরের দিন পড়ছি সকালে যে তাকাতে পারি না ক্যামেরা, তো মহা সমস্যা। পরে একটা জিনিস খেয়াল করলাম, এই যে রেকর্ডিং করে যে সে যদি ওকে বলে তাহলে ডিরেক্টর কেবল ওকে বলে, মানে সে প্রপারলি পেয়েছে কিনা ভয়েসটা। এটা যখন খেয়াল করলাম, ও ছিল সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট। পরে রাত্রেবেলা রুমে নিয়ে আসলাম, নিয়ে বললাম ভাই তোর যা যা লাগে আমি সব দিব, তুই খালি ওকে বল, তোর খালি এক্সপ্রেশনটা দেখিস, আমি মুখে যা বলি বলে দে, পরে ডাবিং করে দিব ঠিক মতন। পরের দিন থেকে আর কোনো সমস্যা হয়নি। একটা নতুন ভাষা শেখে, এইটাও কিন্তু একটা সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করতে হয়, এটা যদি আমি এখানে কাজ না করতাম আমি বুঝতে পারতাম না। তবে অন্য ভাষায় অভিনয় করার একটা মজা আছে। ভাই এবার একটা প্রশ্ন আমি একটু করতে চাই, যদি অনুমতি দেন। একান্ত ব্যক্তিগত। সেটা হচ্ছে আমিন খান নামটা কিভাবে হয়ে উঠলো, সেই নামের পেছনে রহস্যটা, কিন্তু তার আগে নেব ছোট একটি বিরতি। আচ্ছা, ঠিক আছে দর্শক, ফিরছি বিরতির পর। আপনি তো ছবিতে বলেছেন, আপনি এখন যাবেন না কেন? তাকে কোনো অবস্থাতে বোঝাতে পারি না যে এটা ছবি, কিন্তু সে তো এটা বাস্তব মনে করছে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল আমিন খানের সাথে। হ্যাঁ, নামের পেছনে রহস্যটা কি? আসলে এটা নিয়ে আমার প্রথম যখন নাম দেওয়া হলো আমিন খান, অনেকে বলছিল হয়তো পার্শ্ববর্তী কোনো দেশের হিরোদের নামের সাথে মিল রেখে খান দেওয়া হয়েছে, আমিন দেওয়া হয়েছে, অনেক লেখালেখি হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি সত্য ঘটনা হচ্ছে আমার ডাকনাম আমিনই। আচ্ছা। হ্যাঁ, আমার পুরো নাম ছিল আমিনুল ইসলাম খান।
তো যখন ইন্টারভিউতে হলাম তখন সমস্ত সাংবাদিক ভাইরা যখন ছিলেন তাদেরকে একদিন ইনভাইট করলাম, যে বসলাম আর কি মত বিনিময়ের জন্য, কিভাবে সামনে এই দিকে এগিয়ে যাওয়া যায় বা কীভাবে কাজ করব। তো ওনারা বললো তোমাকে একটা নাম সিলেক্ট করতে হবে আগে। তো তখন ওনারাই বললো যে তোমার নাম যেহেতু আমিন ছিল আর অরিজিনালি আমি খান, আমিনুল ইসলাম খান, তো তোমার নাম আজ থেকে আমিন খান। ওকে ফাইন, আপনারা যদি দেন ডান, নো প্রবলেম। এই থেকে আমিন খান। শাবনূর আপু, মৌসুমী আপু, পূর্ণিমা আপু সবার সাথে আপনি কাজ করেছেন, সবাই আপনার নায়িকা। এই তিনজনকে যদি 1 2 3 র্যাঙ্ক করতে বলি আপনি কাকে কত নম্বর? সবাই এক, কেউ দুই নাই। এটা তো টেকনিক্যাল অ্যানসার হয়ে গেল। টেকনিক্যালি প্রত্যেকেই এক আমার কাছে, সত্যি কথা বলি, প্রত্যেকেই এক, এবং প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কিন্তু এক একজন আমার কাছে মনে হয় যেন যারা নতুন আসবে প্রত্যেকের জন্য এরা এক একটা ইনস্টিটিউশন। অফকোর্স আমিও একমত, একদমই তাই। এটা আসলে অসম্ভব কোনোটা র্যাঙ্ক করা। আমরা সেই সময়টা দেখেছি। তো অবশ্যই হ্যাঁ, আপনার অজস্র চলচ্চিত্র তো অজস্র মানুষের মনে গেঁথে আছে, কিন্তু আপনাকে যদি নিজেকে বলি যে এই 2 শতাধিকেরও বেশি চলচ্চিত্রের ভেতরে যে কোনো একটা পিক করতে, যেটা আপনার মনের খুব কাছের, সেটা বললে কোনটা? একটা কি আমাদের মনের কাছে সবগুলো ছবি থাকে, আমরা জিজ্ঞেস করি যে দর্শকের মনের কাছে কোনটা থাকে। আমার গত বছর আমি একবার সিলেটের একদম গহীন একটা এলাকায় গিয়েছিলাম, খুব প্রত্যন্ত অঞ্চলে গিয়েছিলাম যে কোনো একটা কাজে। তো ওখানে যাওয়ার পর একটা লোক আসলো, এইজ হবে 35 to 40 কাছাকাছি, এরকম 35 টাইপ হবে। তো আমাকে জিজ্ঞেস করতেছে আমাকে চিনতে পারছেন? তো এখন হঠাৎ করে একটা লোক এসে যদি বলে যে আমাকে চিনতে পারছেন কিনা, আমি ঠিক না, চিনতে পারলাম না। যে ওই যে আপনি ছবি করছিলেন হৃদয় আমার, আমি বলছি হ্যাঁ। ওই ছবিতে ওই যে আপনি যে বাসাটায় শুটিং করতেন ওই বাসায় আমি থাকতাম, ছোট ছেলেটা। এখন চিন্তা করো, আজ থেকে 25-26 বছর আগে ওই ছেলেটাকে আমি কীভাবে চিনব? কিন্তু ও এই 26-27 বছর ওই ঘটনাটা সে মনে রাখছে, এবং তার কাছে মনে হচ্ছে এটা মনে হয় গতকালকের ঘটনা। তার মানে সে ছবিটাকে কতদিন ধরে মনে রাখছে। এই ছবিটা সম্পর্কে আমি অসংখ্য মানুষের কাছ থেকে রিভিউ পেয়েছি, অসংখ্য মানুষ এখনও মনে রাখছে। তা আমার কাছে মনে হয় যে এই ছবিটা মনে হয় এমন কিছু করেছিলাম বা অভিনয় তাদের কাছে ভাল লেগেছে যে সেই কারণে এখনও এই ছবিটা মনে রাখে মানুষ। এরকম এই ছবিটা আমার কাছে খুবই স্মরণীয়, আমার যতগুলো অভিনীত ছবি আছে। তারপরে আছে মুখোমুখি একটা ছবি করেছিলাম। এই ছবিটা নিয়ে, মুখোমুখি ছবিটা নিয়ে বেশ কিছুদিন আগে, আমি এই 15-20 দিন আগে হবে, আমি কক্সবাজার থেকে ফ্যামিলি নিয়ে বাসায় এসেছি, সবাই চলে গেছে, আমি নিচে দাঁড়িয়ে উপরে উঠবো, এর মধ্যে দেখে গেটের মধ্যে একটা লোক দাঁড়িয়ে আছে একটা বাচ্চা নিয়ে। সে এসে বলছে আমার বাচ্চার অনুষ্ঠান আছে, আপনাকে যেতে হবে। কোথায় আপনার বাসা? ময়মনসিংহ। ওনার নাম সম্ভবত জসিম। কেন যেতে হবে? আপনি মুখোমুখি ছবিতে রাস্তা থেকে একটা বাচ্চা নিয়ে এসেছিলেন, তাকে লালন পালন করেছেন, তার জীবন দিয়ে দিয়েছেন। আমি এই ছেলেটাকে লালন পালন করছি, আপনি কেন আমার বাসায় যাবেন না? এবং সে এই পরিমাণ এক্সাইটেড, তাকে আমাকে বুঝিয়ে তার বাসায় ফেরত পাঠাতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে। এবং আমি এরকম ক্রেজি মানুষ, আমি জানি না আমি কি এমন অভিনয় করেছি মুখোমুখিতে। আমি তো এতটা এক্সাইটেড ছিল। পরে আমি কথা দিয়েছি যে আমার যদি ময়মনসিংহ কখনো যাওয়া পরে অবশ্যই তাদের ওখানে যাব বা তার ফ্যামিলিকে নিয়ে আসবো। আমার মনে হয় এটা কিন্তু বিশাল প্রাপ্তি, মানে একজন অভিনয় শিল্পীর জন্য এটা। এবং আশেপাশের লোকজন, প্রচুর লোকজন জড়ো হয়ে গেছিল যে আপনি তো ছবিতে বলেছেন, তা আপনি এখন যাবেন না কেন? তাকে কোনো অবস্থাতে বোঝাতে পারি না যে এটা ছবি, কিন্তু সে তো এটা বাস্তব মনে করছে। হয়তো অভিনয়টা তেমনই ছিল। এই ধরনের অসংখ্য ছবি আছে যেগুলো মাঝে মধ্যে মনে হয় যে না, টুকটাক ভালোই ছিল মনে হয়। চমৎকার ভাই। এবার একটু ব্যক্তি জীবনে আসতে চাই। ফ্যামিলি, ইয়েস। আমার 2টা ছেলে, বড়টার নাম ফারহান, ছোটটার নাম ঈশান। বড়টা ক্লাস 10-এ পড়ে আর ছোটটা এবার 3-তে। এই তো, আর একটাই বউ। এটা ভালো বলেছেন। এটাই বলেছেন, বউ একটাই। আচ্ছা, তো কাজের পাশাপাশি পরিবারকে তো নিশ্চয়ই সময় দেওয়া হয়? আমি প্রচুর সময় দিই। এটা আমার মানে কাজ যখনই শেষ হয়ে যায় তখনই আমি ব্যাক টু মাই ফ্যামিলি। আমি ফিল করি যে সত্যি কথা বলতে যে ফ্যামিলিতে যদি পাওয়ার থাকে, মানে পাওয়ার মানে ওখান থেকে যদি পাওয়ার নিতে পারি, পজিটিভ এনার্জি বা ভালোবাসার পাওয়ার, বা তারা খুশি আছে, এই পাওয়ারটা যদি নিজের মধ্যে থাকে, পৃথিবীর কোনো বাধাই বাধা না। একদম সত্যি, পৃথিবীর কোনো বাধাই তখন আর বাধা না। আর ওখান থেকে যদি পাওয়ারটা লুজ হয়ে যায় বা দেখা যায় ওইখানকার যদি কানেকশন লুজ থাকে, ছোটোখাটো সমস্যা মেজাজ খারাপ লাগে।
একদম সত্যি, একদম সত্যি। তো আমরা অনুষ্ঠানে একদমই শেষের দিকে চলে এসেছি, কিন্তু শেষ একটা প্রশ্ন করতে চাই যে অনেক প্রাপ্তির ভেতরেও কোনো কি রিগ্রেট লাইফে রয়ে গেছে বা কোনো অপ্রাপ্তি রয়ে গেছে কিনা ভেতরে? প্রাপ্তি যদি শেষ হয়ে যায় তাহলে তো জীবনই শেষ, এটার পর আর কোনো কিছু প্রাপ্তি থাকে না। তো অসংখ্য প্রাপ্তি, অসংখ্য অ্যাওয়ার্ড, অসংখ্য সম্মাননা পেয়েছি, দেশে পেয়েছি, দেশের বাইরে পেয়েছি। হ্যাঁ, ভাল লাগে, পেতে না কার ভাল লাগে। কিন্তু এমন কোনো খোয়াইশ কি বাকি রয়ে গেছে যেটা পূর্ণ হয়নি? অনেক খোয়াশ বাকি আছে, অনেক খোয়াশ বাকি আছে এখনো। আমি তো মনে করি কেবল মনে হয় শুরু, যে কাজের রিটার্ন পাওয়ার মনে হয় এখন আমি শুরু করলাম, আমার কাছে ফিল হয়। এখনও মনে হয় যেন অনেক কিছু হয়তো বা নিজের কাছে ফিল হয় অনেক কিছু দেবার আছে, বা শুরুই করিনি মনে হয় এখনও। অরিজিনালি অভিনয়ের জীবন মনে হয় শুরুই করিনি এখনও। এখন মনে হয় শুরু করতে মন চায় মাঝে মধ্যে, যে অভিনয়ের জীবন শুরু করি। তো ইচ্ছে হয় অনেক কিছু পাওয়ার। তবে সবচেয়ে বেস্ট অ্যাওয়ার্ড যেটা পেয়েছি সেটা হচ্ছে বেশ কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে, যে আমার ছোট ছেলেটা ঈশান, ও একটা পেন্টিং করে একটা অ্যাওয়ার্ড বানিয়েছিল, কাঠ টাট কেটে একটা অ্যাওয়ার্ড বানিয়েছিল। ওকে কখন তো কোনোদিন কোথাও নিয়ে যাওয়া হয় না অনুষ্ঠানে, মানে ফিল্মের কোনো, রিসেন্টলি নিয়ে গেছিলাম দুজনকে। তো ওরা বাবাকে ওখানে দেখেছে, ওদের ফিল হয়েছে যে বাবা কী বা বাবা কেমন অভিনয় করতো, সেটা ফিল হয়েছে। হওয়ার পরে তারা প্রচুর আমার ছবি দেখা শুরু করলো, প্রচুর পরিমাণে গান দেখলো, ছবি দেখলো। দেওয়ার পর দুজনে মিলে পেপার কেটে, বিভিন্ন কার্ডবোর্ড কেটে একটা সুন্দর অ্যাওয়ার্ড বানিয়ে দিয়েছিল আমাকে, আমার মনে আছে। এবং আই থিঙ্ক দিস ইজ মাই বেস্ট অ্যাওয়ার্ড। এবং তারা দুজনে মিলে এটা গিফট করে। এটার যে ইমোশনাল ভ্যালু, এটা পৃথিবীর আর কোনো অ্যাওয়ার্ড দিয়ে আসলে এবং সেটা এখনো আমার ড্রয়িং রুমে আছে, রেখে দিয়েছি আমি যত্ন করে, যে আমার কাছে ফিল হয়েছে এটা আমার সবচেয়ে বেস্ট অ্যাওয়ার্ড। চমৎকার ভাইয়া, কথা বলে ভীষণ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। কিন্তু যাবার আগে আপনার জন্য একটা উপহার আছে বিটেকের পক্ষ থেকে। আমার উপহারও আছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। ওয়াও, গিফট পেতে সবসময় ভালো লাগে সেটা। ও মাই গড, পুরোটা তো ফিমেল আইটেম। এটা মেল ফিমেল বোথ, মেল ফিমেল বোথ, থ্যাংক ইউ। ইউনিসেক্স ইউজ করা যাবে। সো ভাই, আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ এগেন। এবং যারা দেখছেন আজকের অনুষ্ঠান, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, জীবনকে উপভোগ করুন। দর্শক ভাইয়া যেটা বললো যে জীবনকে উপভোগ করুন, কিন্তু আগামী সপ্তাহে এখানে আসতে ভুলবেন না, অবশ্যই দেখা হবে। অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং।